বাংলা খুব খারাপ জায়গায়, বাংলার মুখ্যমন্ত্রী খারাপ, এইটা পৃথিবীর 100টা কান্ট্রিতে শুধু মোমবাতি জ্বেলেছে আর মিথ্যা করে করে প্রচার করেছে নাকি 150 গ্রাম বীর্য পাওয়া গেছে ইত্যাদি। এই এদেরকে কিন্তু বিজেপিও বাঁচাবে না, নকশালরাও বাঁচাবে না, সিপিএমরাও বাঁচাবে না, তেলি হাত ফসকে গেলি সব। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টের কাছে এদের সম্পর্কে অভিযোগ করতে পারতো না, কারণ আইনত সুপ্রিম কোর্ট কিন্তু নির্দেশ দিয়েই দিয়েছে এদেরকে ডিউটি জয়েন করার জন্য জনগণের স্বার্থে। ডকুমেন্ট তৈরি হয়েছে, যে ডকুমেন্টগুলো এই বাচ্চা বাচ্চা ছেলে ডাক্তারদের জীবনের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যেত। এরা ফেল করলো কারণটা কি? কারণটা হচ্ছে এরা আর এদের বুদ্ধিতে আন্দোলনটা করছে না, আন্দোলনটা কন্ট্রোল করছে বেশ কিছু অন্য যারা ডাক্তার নয়। যেমন ধরুন, এই আন্দোলনটা কন্ট্রোল করছে এমন একটা লোকের নাম বলছি, যিনি একদিন বলেছিলেন টিভিতে বসে বসে যে দিল্লির নিজামুদ্দিন মার্কাসের যে মুসলিম ভাইরা, যে মৌলবীরা, তাদের জন্য করোনা ছড়িয়েছে। এবং এইভাবে উনি হিন্দু মুসলমান বিভেদ করেছিলেন পশ্চিমবঙ্গে করোনার সময়। কে? ডাক্তার কুণাল সরকার। এই কুণাল সরকার যে দিনের পর দিন টিভিতে বসে কি বলেছিলেন, যে মানুষকে বাঁচাতে পারে একমাত্র ভ্যাকসিন নিতেই হবে, ভ্যাকসিন ছাড়া বাঁচার রাস্তা নাই। সঙ্গে জুটেছিল সিপিএম এর লোকেরা, ভ্যাকসিন নিতেই হবে। আলটিমেট আজকে প্রমাণিত সত্য সারা পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষেও পশ্চিমবঙ্গেও, যে ভ্যাকসিন যারা নিয়েছে তারা যতটা বিপদে, তারা 98% বিপদে আছে যারা ভ্যাকসিন নেয়নি তাদের থেকেও। ফলে ভ্যাকসিনের জন্য প্রি ভ্যাকসিনে প্রচুর মানুষ মারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ভ্যাকসিনের বিরুদ্ধে তদন্ত করবে বলেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র ব্যক্তি যিনি হসপিটালে জেনেরিক ওষুধের ব্যবস্থা করেছিলেন। জেনেরিক ওষুধটা কি? ওষুধটার 10 টাকা দামের ওষুধটা বিভিন্ন কোম্পানি 200-500 টাকা বিক্রি করে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করেছিলেন গরিব মানুষের জন্য মূল রোগটা কি, তাতে ওষুধটা এই। ফলে কোনো কোম্পানি দেখা নয়, এতে প্রচুর ওষুধ ব্যবসায়ী, ড্রাগ মাফিয়া যারা, সঙ্গে তোমার নার্সিংহোম মালিক, এরা এতটাই ক্ষুব্ধ হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারকে এরা ফেলে দিতে চাইছে। দেখুন, বিষয়টা হচ্ছে একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সে আমাদের বোন, সে আমাদের মা। এটার পক্ষে এর বিচার চাই প্রত্যেকে। এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে এর বিচার চাই না। আমরাও বিচার চেয়েছি। আমরা সেই 14 তারিখ রাত্রেবেলায় মিছিল করেছি, রাত দখলের প্রোগ্রাম করেছি, প্রচুর মানুষ করেছে, কিন্তু পরবর্তীকালে মেয়েটির বিচারটা মুখ্য নয়, বিচার দেওয়াটা মুখ্য নয়। এরা মানবিক মানুষ নয়, এরা নিজেদের স্বার্থটা দেখে। এরা ইস্যুটাকে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক স্বার্থের দিকে গেছে, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। এই মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, এটা একটি রাজনৈতিক স্লোগান, এর সঙ্গে মানবতার কোনো সম্পর্ক নেই। আজকে যদি আমরা খুব ভালো করে দেখি, আগেও আমি বলেছি, আড়াআড়িভাবে দুটো ভাগ করে দিয়েছে বাংলার জনগণকে। কারণ ডাক্তারখানা, হসপিটালে কারা যেতে বাধ্য হয়? গরিব মানুষরা, সাধারণ মানুষরা। বাড়িতে একটা কেউ অসুস্থ হয়ে পড়লো মানে ঘটিবাটি শেষ। এবার কি করলো, এই মিছিলে যারা যাচ্ছে তারা কেউ কোনোদিন হাসপাতালে যায় না, তারা সবসময় নার্সিংহোমে যায়। তাদের সামান্য একটু জ্বর জ্বালা হলেও 10,000, 20,000, 50,000 টাকা খরচ করতে পারে, তাই তো? তাহলে ঘটনা হচ্ছে সেই মানুষগুলো, তার সঙ্গে বুদ্ধিজীবী ঢুকেছে, কিছু সিনেমা আর্টিস্ট ঢুকেছে। যে মমতা ব্যানার্জি সবসময় সিনেমা আর্টিস্ট মানে সিনেমা আর্টিস্ট মানে মমতা ব্যানার্জির মানে একদম প্রিয় জিনিস। তাদের এমএলএ করা হোক, এমপি করা হোক, তারা এবার একদম ঠুসে দিয়েছে মমতা ব্যানার্জিকে। মানে ঠিক ভোটের এই সময় এত বড় একটা অন্যায়, বাংলার এত বড় একটা দুর্দিনে, বাংলার গরিব মানুষ, দরিদ্র মানুষ, নিপীড়িত জনতার সবচেয়ে বিপদের দিনে সবচেয়ে যারা বেইমানি করেছে সিনেমা আর্টিস্ট এবং এই ডাক্তারবাবুরা। কোন ডাক্তার? সিনিয়র ডাক্তাররা। বারবার জুনিয়র ডাক্তাররা বোঝানোর চেষ্টা করছে এবং বিভিন্ন সংগঠন থেকে বোঝানোর চেষ্টা করছে যে ডাক্তারদের নাকি কোনো, জুনিয়র ডাক্তাররা কোনো ব্যাপারই নয়। মানে পশ্চিমবঙ্গে যে কটা মেডিকেল কলেজ আছে, ফার্স্ট থিং
মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর মেডিকেল কলেজের সংখ্যা অনেক বেড়ে গেছে, 28টা মতো হয়েছে। এই 28টা মেডিকেল কলেজে 12,000 প্লাস, আমি যদি ভুল না বলি, সিনিয়র ডাক্তার আছে, আর 7,000 10,000 জুনিয়র ডাক্তার। তার মধ্যে 7,400 মতো কাজ করছে না। তাহলে 10,000-এর মধ্যে তার মানে প্রায় 50-50। তাহলে 50-50 আমি যদি বলি জুনিয়র ডাক্তাররা কোনো ডাক্তার না, তাদের ভাষা অনুযায়ী যে তারা তো আর ডাক্তারি করে না, তারা তো হেল্পার। তাহলে আমি লেবার ধরলাম। কোনো একটা কারখানায় মানে যদি আমি 28 দিয়ে ভাগ করি এই 7,000 7,500-কে, তাহলে 200 জন করে হচ্ছে। তাহলে একটা সংস্থায় বা একটা কারখানায় 200 জন লেবার যদি না থাকে কি হতে পারে? এদের সৌভাগ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে তার সেই সত্তাটা বেরিয়ে গিয়ে একটা দিদি, একটা মা, একটা জননেত্রী বলে একদম মানুষের পাশে বসে মানে তার প্রোটোকল আটকাচ্ছে না। এটাই পৃথিবীর কেউ করতে পারে না। প্রোটোকলে তো আটকে যাবে এবং নানা রকম বাধা থাকে, সে বাধা অতিক্রম করে এদের পাশে বসছে, এদের সঙ্গে কথা বলছে। এবং মুখ্যমন্ত্রী এবং আমরা সকলেই এই আন্দোলনের পক্ষে, তাদের বিরুদ্ধে নয়। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আন্দোলনের পিছনের এমন কিছু মানুষ আছে, সংগঠন আছে, যারা আজ থেকে 2 বছর আগে সকাল থেকে রাত পর্যন্ত চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো, চোর ধরো জেল ভরো করেছে। এই চোর ধরো জেল ভরোর সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যে এনপিআর করে নিয়েছে। আজকে কিছু বলার নেই। যখন এনপিআর কমপ্লিট হয়ে গেল তখন মোহাম্মদ সেলিম বলছে এনপিআর করিয়ে নিয়েছে। ঠিক একইভাবে আজকে যারা এই মিছিলে হাঁটছে, এই বাবু সম্প্রদায়, যাদের সঙ্গে সাধারণ মানুষের কোনো মাত্র সম্পর্ক নেই, যেখানে সাধারণ গরিব মানুষরা প্রায় 29 জন মারা গেছে বলে রেকর্ডেড, এটা সংখ্যাটা অনেক। একটা প্রাণের বিনিময়ে একজন মায়ের বা একটা মেয়ের খুনের বিচার চাইতে গিয়ে 29, 30, 40, 50 এসব ছাড়িয়ে যাচ্ছে মৃত্যু। গতকালকের যে মৃত্যু সেটা তো ভাবা যায় না। ডাক্তার একটি ছেলের কথা আমি টিভিতে দেখলাম, নাকি সোশ্যাল মিডিয়ায় দেখলাম, ছেলেটি তার কিডনির সমস্যা, 22 দিন না 1 মাস হসপিটালে ভর্তি আছে। এই আর বাংলার ময়ূকদের যে চ্যানেল, তারা জোর করে বাচ্চাটা, ছেলেটিকে 21 বছরের ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে এলো হসপিটাল থেকে ভালো হয়ে গেছে বলে। ডাক্তাররা বড় বড় ভাষণ দিল ভালো হয়ে গেছে, বাড়ি গিয়ে মরে গেল। এবং মরে যাওয়ার পরে তখন ডাক্তাররা বলছে নিয়ে গিয়েছে কেন? অর্থাৎ মানুষ খুন করলেও এদের কিছু যায় আসে না, কারণ এদের পিছনে আছে ভয়ঙ্কর আরএসএস, ভয়ঙ্কর বিজেপি, ভয়ঙ্কর সিপিএম পার্টি এবং আমাদের নকশাল গোষ্ঠীর কিছু ছেলেমেয়েরা আছে যারা টোটাল বিষয়টাকে না বুঝে এইটার মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, এরা মানুষ, প্রথমত বড় লোকের ছেলেরা ডাক্তারি পড়ে, দ্বিতীয়ত ডাক্তারি পড়তে পড়তে আসলে এরা এতটাই স্বার্থপর হয়ে গেছে, এরা মানুষের কথা বাদ দিয়ে নিজের কথাটা ভাব, নিজেরা যে কি বিপদে আছে আইনগতভাবে সেটাই এরা জানে না, তাই তো। আর সাধারণ মানুষ মরে যাওয়া তো এদের কাছে কিছুই নয়। এবং আমি নকশাল ভাইদের, আমি এদেরকে তখনই বলতাম, স্যালুট জানাতাম, যদি তিলোত্তমার বিচারের বাইরে যে দাবিগুলো তুলেছে, এই দাবিগুলো ডাক্তারদের অ্যাঙ্গেলে থাকার পাশাপাশি সাধারণ মানুষের অ্যাঙ্গেলেও থাকতো। সাধারণ মানুষের কথাটা কি? হসপিটালে চিকিৎসা না করে ডাক্তারবাবু বলে, চুপি চুপি বলে নার্সিংহোমে যাও, তাই তো। এইরকম যে নানা রকম দুর্নীতি চলছে ডাক্তারবাবুদের, সাধারণ মানুষের অ্যাঙ্গেলে কিন্তু এই নকশাল ভাইরা কথা বলেনি। তারা কথা বলছে ওষুধ মাফিয়া, তারা কথা বলছে নার্সিংহোমের মালিক, তারা কথা বলছে বাংলা ভাগ করিয়েছিল যে সিপিএম, যে জ্যোতি বসু সই করেছিল যে সিপিএম, এনআরসি এনপিআর করে শেষ করতে চাইছে যে সিপিএম বিজেপি, তাদের সুরে সুর মিলে আজকে পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চলেছে। এই দেখুন, একটা আমাকে আমার বন্ধু দীপক ব্যাপারী, কি তোমরা সবসময় একটা কথা বলে ফেলো হট করে, আমি মানে দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, তাই তো। ফলে আমি সবটার মধ্যে আমি একটি ভয়ঙ্কর চিত্র দেখতে পাচ্ছি। সেই চিত্র হচ্ছে এই যে কলকাতার বাবু ভাইরা যারা মিছিলে যাচ্ছে, এই মিছিলে যাচ্ছে বড় বড় অফিসার, ডাক্তার, প্রফেসর সব যাচ্ছে, তো এই সিনেমা আর্টিস্ট, এদের মধ্যে 60% ইল্লিগাল মাইগ্রেন্ট, 60% মানুষকে চিরকালের জন্য বেনাগরিক করবে। এই দেখুন তার ডকুমেন্ট,
কলকাতা হাইকোর্টের ডকুমেন্ট, জাস্টিস অমৃতা সিনহা 2014 31 ডিসেম্বরের আগে যারা এসেছিল পাসপোর্ট ভিসা ছাড়া বা পাসপোর্ট ভিসা নিয়েও ফিরে যায়নি বা অবৈধ পথে, তারা সবাই ইললিগাল মাইগ্রেন্ট, তাদের ধরা হচ্ছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে চোর ধরো জেল ভরো করে যেমন এনপিআরটা করিয়ে নেওয়া হয়েছে, সেরকম এইভাবে জাস্টিস 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 করে করে, হ্যাঁ, ওরা কিন্তু কৌশল করে কেন্দ্রীয় সরকার এটা করে নিল। যেটার বিরুদ্ধে আমরা লড়াই করছি, যেটার বিরুদ্ধে লড়াই করছে এবং যেটার বিরুদ্ধে বারবার লড়াই করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার মুখে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনলে আপনারা অনেকে আমাকে চটি চাঁটা বলবেন। তা চটি চাঁটা তারাই বলে যারা গরুর মুত খায় আর গোবর খায়। তো গরুর মুত খর গোবর খররা চটি চাঁটা বললে কিছু যায় আসে না। আজকে বাংলার এবং বাঙালির এমন একটা অবস্থা হয়েছে যেখানে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঙালির পাশে দাঁড়িয়েছে। বাংলা পৃথিবীতে দুটো, বাঙালির সমাজ পৃথিবীতে দুটো, একটা বাংলা, বাংলাদেশের বাংলা, সেখানকার যুবক ছেলেমেয়েরা বুক চিতিয়ে দিচ্ছে রাষ্ট্রের গুলির সামনে, আমার সোনার বাংলা বলে প্রাণ দিচ্ছে, হাজার খানেকের বেশি প্রাণ দিয়ে দিল। আর একটা বাংলা, পশ্চিমবঙ্গের বাংলা, তার বুদ্ধিজীবীরা সারা পৃথিবী জুড়ে প্রচার করে বেরিয়ে দিল যে বাংলা নোংরা, বাংলা গেলে রেপ হয়ে যায়, বাংলা খুব খারাপ জায়গায়, বাংলার মুখ্যমন্ত্রী খারাপ। এইটা পৃথিবীর 100টা কান্ট্রিতে শুধু মোমবাতি জ্বেলেছে আর মিথ্যা করে করে প্রচার করেছে নাকি 150 গ্রাম বীর্য পাওয়া গেছে ইত্যাদি। ফলে আমি ডাক্তারবাবুদের আবার বলবো, যদি তোমরা বেশি বাড়াবাড়ি করো গুরুদেব, ভাই আমার, দাদা আমার, কাকা আমার, ওই রকম তোমরা যখন বলছো তোমরা ডাক্তার নও, তোমরা হেল্পার, তোমাদের জন্য কোনো ক্ষতি নয়, তাহলে শুধুমাত্র মমতা ব্যানার্জি একবার যদি বলে দেয় তোমাদের মতো কয়েক হাজার লাইন দিয়ে দেবে সমাজসেবা করার জন্য। একদিন দুদিন ট্রেনিং নেবে হেল্পারি করার জন্য, করে নিয়ে তারা হসপিটালগুলো চলে যাবে। আসলে সমাজটা হলো গরিব মানুষদের সমাজ। 80% মানুষ নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, গ্রামের মানুষ। প্রথম কথা হলো গ্রামের মানুষটাই আসল মানুষ। তো আজকের দিনে তোমরা কেউ ভগবান এসব নয়। ভগবানের রূপ যদি এরকম হয়, ভগবানের রূপ যদি পেশেন্টকে মারা হয়, স্বার্থপরতা হয়, তাহলে এই ভগবানের কোনো মূল্য নেই। আমার মনে হয় কয়েকদিনের মধ্যে লাইন দিয়ে দেবে মানুষ, ভালো ভালো স্টুডেন্টরা বলবে আমরা এই অ্যাসিস্ট্যান্টের কাজ করব, লাইন দিয়ে তার হাজার হাজার লোক হয়ে যাবে। তখন এদেরকে কিন্তু বিজেপিও বাঁচাবে না, নকশালরাও বাঁচাবে না, সিপিএমরাও বাঁচাবে না, তেলি হাত ফসকে গেলি সবটাই যাবে। আর সুপ্রিম কোর্ট থেকে যা অবস্থা হয়ে আছে, এমন চাপ পড়বে এদের উপর, এত পানিশমেন্ট হবে, এরা কিন্তু চিরকালের জন্য কিন্তু এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে।